আসসালামু আলাইকুম। আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7টা। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই একটু রান্নাঘরেই আসতে হয়। প্রত্যেকটা মেয়েরই এটা করতে হয়, তবে আমার ক্ষেত্রেও সেটা কিন্তু ব্যতিক্রম নয়। তো রান্নাঘরে এসে যেগুলো থালা বাসন ছিল সেগুলো একটু মেজে নিচ্ছি, বিশেষ করে মগগুলা। কেননা রাত্রে খাবার পরে মগগুলা যদিও মেজে রাখি, তবুও সেই মগগুলা রাত্রে যখন আবার যে রাত্রে শোই সেই সময় তার রুমে হয়তো পানি নিয়ে যায়, সে মগে আবার পানি খাওয়া হয়, তো ওটা তো বাসিই থেকে যায়। তো সকালে সে কারণে ওগুলো আমার আবার মাজতে হয়। আর তা ব্যতীত আমি রাত্রে কিন্তু প্রত্যেকটা বাসনপত্রই মেজে রাখি। বাসনপত্রগুলো মেজে নিয়ে আমি এখানে যে রাত্রের বাসনগুলো মাজা ছিল তো সেগুলো একটু করে উঠিয়ে নিব। এগুলো তো আমার এখনই রান্নাঘরের জন্য কাজে লাগবে। তো এগুলো যদি গুছিয়ে নিই তাহলে আমার শেলফের উপরটা একটু পরিষ্কার হয়ে যাবে আর আমার কাজকর্মগুলোও করতে একটু সুবিধা হবে। নয়তো আমার বাসনপত্র কোথায় কোনটা আছে সেটা আবার খুঁজে দেখতে হবে। তো যাই হোক, এগুলো একটু গুছিয়ে এই যে লাল যে ঝুড়িটা আছে, আমার এই ঝুড়িটার ভিতর অনেক কিছু ছোটোখাটো জিনিসগুলো রাখা হয়। আর তার সাথে তো বাসনপত্র ছোটো ছোটোগুলো আছেই, বাটি বাসন, তারপর চামচ, এগুলো তো রাখাই হয়, ছোট ছোট কৌটা। তো যাই হোক, এগুলো একটু গুছিয়ে উপর দিয়ে নিচ্ছি, যে পানি ঝরে গেছে। আর বাদ বাকি যে প্লেটটা ছিল সেগুলো তো এখানেই রাখা হয়েছিল, একটা প্লেট বাদ ছিল সেটাও রেখে দিলাম। আর এই যে ছোটো চামচগুলো তো আমি এই রকম একটা মগ, এটা একটা ভাঙা মগ, তো এই ভাঙা মগটার ভিতরে একটু করে গুছিয়ে রাখি যাতে আমার ছোটো চামচগুলো আমার খুঁজতে না হয় আর কি, পেতে সুবিধা হয়। তো এই কারণে আমি ওইটা গুছিয়ে নিচ্ছি। আর যে মগগুলো মাজলাম সে মগগুলো পানি ঝরিয়ে নিয়ে তো উপর দিয়ে নিব। আর এর উপরের যে র্যাকের উপরে যে কৌটাগুলো আছে সেগুলোও আজকে একটু পরিষ্কার করব। আজ মাংস রান্না করব, তো সে কারণে মুরগির মাংসটা ভিজিয়ে দিয়েছি। এটা হচ্ছে প্যারিস মুরগির মাংস। অনেকে আবার দেখে বোঝে না, দেখে মনে হয় যে ব্রয়লার মুরগি। অবশ্য দেখে বোঝাও যায় না যে এটা কিসের মুরগি। তবে প্যারিস মুরগিটা খেতে কিন্তু কিছুটা গরু অথবা ছাগলের মাংসের মতো লাগে, মুরগির মাংস কিন্তু বোঝা যায় না। তো মাংসটা ভালো করে আমি কষলে কষলে একটু ধুয়ে নিলাম, কেননা এটা মাছ, শুনেছি মাছটা বেশি ধুতে হয়, মাংসটা কম। কিন্তু আমার ক্ষেত্রে দুইটাই সমানভাবেই ধোয়া পড়ে। মাংসটাও মনে হয় যে ওর রক্ত যতক্ষণ পর্যন্ত না যায় ততক্ষণ পর্যন্ত ধুতেই থাকি। তো যে একটা সাদা পানি না বেরোনো পর্যন্ত তো ধুয়ে রাখি। আমার কাছে তো সমস্যাটা হয় না, অনেকে বলে স্বাদ পাওয়া যায় না, কিন্তু আমার কাছে মনে হয় যে না, ঠিকই আছে। কিন্তু যদি একটু কম ধুই তো নিজের কাছেই খারাপটা লাগে। তো মাংসটা এই যে একটু মশলা করে কষিয়ে মাংসটা দিয়ে দিলাম। আর যখন মাংসটা কষানো হয়ে গেছে, এটা যেটি আমি বললাম যে এটা কিন্তু গরু অথবা ছাগলের মাংসের মতো, সিদ্ধ হতে অনেকটা টাইম নেয়। তো এখানে একটু কষিয়ে নিয়ে এবার একটু সিদ্ধ করার জন্য একটু পানি দেব। পানি দিয়ে এবার যে পানিটা একটু ফুটে উঠবে তখনই আমি এটার ভিতরে আলু দিয়ে দিব। আর এই মাংসটা ঠিক গরুর মাংসর মতো করে রান্না করতে হয়, কেননা এটা অনেকটা টাইম লাগে সিদ্ধ হতে। আর এটার সাথে সাথে যদি আলুটাও দিয়ে দিতাম তখন, তাহলে আলুটা গলে যেত আর মাংসটা তো গলতো না, অনেকটা শক্ত থেকে যেত।
তো সে কারণে মাংসটা অনেকটা জাল করে নেওয়ার পর একটু যখন দেখছি যে আমার পানিটা কমে আসছে, তো সেই মুহূর্তে আমি আলুগুলা দিয়ে দিলাম। আমি কষানোর জন্য যে পানিটুকু দিয়েছিলাম সে পানিটুকু কিন্তু শুকিয়ে গেছে, মানে টেনে গেছে। আর এ পর্যায়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে এপিট ওপিট করে কষিয়ে নিব। আর মাংসটা হচ্ছে কষিয়ে নিয়ে এটা সামান্য পরিমাণে একটু ঝোল দিব, কেননা বেশি একটা ঝোল রাখবো না, সে কারণে সামান্য পরিমাণে পানি দিয়ে এটাতে এতটুকুই ঝোল রাখবো, এতটুকুই যে জাল হয়ে যতটুকু আর কি তেল উঠবে ততটুকুই থাকবে আজকের মতো। আর এর সাথে আজকে রান্না করব পেঁপে ঘন্ট করব একটু, কেননা মাংস এবং শুধু মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছা করে না, তো সে কারণে একটু পেঁপে ঘন্টটাও করে নিয়েছি। আর এদিকে হচ্ছে একটু বেলা হয়ে গেছে অনেকটাই, তো ভাবলাম যে একটু ফল কেটে দিই, বাচ্চাগুলোও খেতে পারবে, তো বেদানাটা কেটে দিচ্ছি। এটা যদি ফ্রিজেই থাকে তাহলে ওরা কেউ কাটবেও না আর খাবেও না। তো আমি যদি এটা ছাড়িয়ে বাটিতে রেখে দিই তো আছে হয়তো ওরা ফ্রিজ থেকেই হোক, আর আমি যদি এমনিও রেখে দিই তা ওরা এটা খেয়ে নেবে, কিন্তু নিজে ছাড়িয়ে খেতে গেলে এটা কখনোই খাবে না, এভাবেই ধরা থাকবে ফলটি। গতকালকে যে মশারি দুইটা খুলে রাখছিলাম তো সেগুলো তো গতকালকে ধুতে পারিনি, তো আজ একটু ধুয়ে নিব। আর হচ্ছে গতকাল পারিনি কারণ অনেকটা কষ্টকর হয়ে গেছিলো, আর আমার তো শরীরটা এমনিতেও অনেকটা খারাপ, একসাথে অনেকগুলো কাজ করতে পারছি না। তো আজকে একটু হচ্ছে দুইটা মশারি একটু ভিজিয়ে দেব, সাথে আরও দুইটা কাপড় দিয়ে দেব একবারে, যে দুইটা দুইটা করেও যদি কাচা শুরু করি তাহলে হয়তো আমার একসাথে অনেকগুলো কাপড় নাও কাচতে হতে পারে। আর অল্প অল্প করে কাপড় কাচলে আমার নিজেরও কষ্টটা হবে না, আবার এদিকে আমার কাপড়গুলোও কিন্তু কাচা হয়ে যাবে। তো সে কারণে মশারিগুলো খুলেই রেখে দিয়েছিলাম। আর রাত্রে যে ঘুমাতে অসুবিধা হয়েছে সেটা কিন্তু নয়, একটু গ্লোব ধরাই নিয়েছিলাম। আর হচ্ছে মশারিটা তো টাঙাইনি, যে ভালো লাগছে না, প্রচণ্ড গরম পড়ছে। শীতকালে কিন্তু যেটা হয় মশারির ভিতরে ঠান্ডাটা ঠিকই ঢোকে, কিন্তু গরমকালে হচ্ছে মনে হয় যে ফ্যানের বাতাসটা মশারির ভিতরে আসছে না, তো আমার তো এমনই মনে হয়। ওইদিকে মশারি দুইটা কেচে দিয়েছি, আর এইদিকে হচ্ছে রান্নাঘরটা একটু পরিষ্কার করব। গতকালও একটু করছিলাম কিন্তু কৌটাগুলো হচ্ছে পরিষ্কারটা করিনি, তো এখন হচ্ছে কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি এটা পরিষ্কার করার জন্য। আমার কথা বলতে মাঝে মধ্যে খুবই কষ্ট হচ্ছে, হয়তো আপনারা ভিডিওটার ভয়েসটা কেমন পাচ্ছেন সেটা তো বুঝতে পারছি না। যদি কিছু খারাপ হয় কিংবা কখনো ভালো কখনো খারাপ হয়তো হবে, কেননা অনেক কষ্ট করে ভয়েসটা দিতে হচ্ছে, যেহেতু একটানা কথা বলতে পারি না, আর এমনিতেই অনেকটা কষ্ট বেড়ে গেছে। তো যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ক্ষমার চোখে দেখবেন আপনারা। সংসারে যদি স্বামীর ইনকাম ভালোভাবে থাকে তাহলে কিন্তু সংসারে অনেকটা সম্মান পাওয়া যায় শ্বশুরবাড়ির থেকে। আর যদি কখনো স্বামীর ইনকাম তেমনভাবে না থাকে তাহলে কিন্তু সেই বৌমা অথবা সে মেয়েটার সংসারে তেমন একটা মূল্য থাকে না। অনেকে অনেক কথা বলে, অনেক কিছু মেনে চলতে হয়, মনে হয় কি যে হয়তো দোষটা তারই অথবা দায়টাও তার, যে তার স্বামীর ইনকাম কম। তবে সব সময় এক সময় যায় না, কিছু সময় হয়তো একটু ভিন্নও হয়। আজ যে দিনটা আপনার সেদিনটা হয়তো বা আমার একটু সময় নেবে কিন্তু কাল অবশ্যই আসবে, এরকম একটা পর্যায়ে। কিন্তু যদি আমরা সেই মানুষটাকে অবহেলা করি তাহলে কিন্তু এই কথাগুলো ভিতরে মনে থাকে, আর যে কষ্টগুলো পাই সেগুলো তো ভোলার মতোই না কখনো, কিন্তু অবশ্যই দিন একদিন না একদিন পাল্টাই মানুষের।
আমাদের শরীরের থেকেও সবথেকে যে ভয়ঙ্কর রোগ সেটা হচ্ছে মানসিক। এই মানসিক যদি একটা চিন্তা থাকে তাহলে শরীর কিন্তু কখনোই সুস্থ হয়ে ওঠে না। আর মানসিক চাপটাও কিন্তু কখনো কমে না। যদি আমাদের মাথায় মানসিক চিন্তা এবং মানসিক চাপটা যদি না থাকে তাহলে কিন্তু আমরা খুব ভালোভাবে থাকতে পারি এবং শরীরটা খারাপ হলেও ততটা নিজের কাছে দুর্বল হয়ে পড়ি না। স্বামীর ইনকাম কম থাকলে যে বৌমা তাকে কিন্তু দায়ী মনে হয় যে যে ইনকাম তার হয়তো কম কিন্তু তার কোনো দায় না থাকলেও বৌমার দায় অনেকটাই থেকে যায়। মনে হয় কি যে হয়তো তার দায়ের কারণে তার যে স্বামীর ইনকাম কম আছে। তো এমন কিছু মনে করাটা কোন দিকে যায়, কোন পর্যায়ে যায় সেটাই বুঝে উঠতে পারি না অনেক ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে দেখা যায় নিজের কাছে যখন কিছু আছে, যখন নিজের একটা সুদিন থাকে তখন শুভাকাঙ্ক্ষীর অভাব হয় না। কিন্তু যখন একটু ভালো দিন আছে তখন মানে খারাপ দিন আসে যখন একটু তখন কিন্তু হচ্ছে মানুষের পাওয়া যায় না। যে কাছের মানুষগুলোও কিন্তু তখন চেনা যায় না, অচেনা হয়ে ওঠে। আজ বিকালের দিকে বাইরে একটু সুন্দর বাতাস হচ্ছিল। তো আমার তো এই বাতাসটা খুবই প্রয়োজন যে খোলা বাতাসের। যেহেতু সারাটা দিন ঘরের ভিতরেই থাকি, গ্রামে থাকা সত্ত্বেও যে বাইরের বাতাসটা সেটা কিন্তু বাতাস না হলে কি করা, বাতাসটা তো আর পাওয়া যায় না। তো আজ মনে হলো ২ থেকে ৩ দিন পর যে বাতাসটা হচ্ছে আমার এতটা ভালো লাগলো আমি তো দ্রুত ছাদে গেছি। যে তারপরে হচ্ছে ভাবলাম যে গাছে একটু পানি দিই। আকাশটা একটু মেঘলা মেঘলা ভাব, বাতাসও হচ্ছে। আর তার ভিতরেও মনে হলো গাছে একটু পানি দিই, যদিও বৃষ্টি নাও হতে পারে, বাতাস ছেড়েছে। তো সে কারণে গাছে একটু পানি দিলাম আর অনেকক্ষণ একটু ছাদে হাঁটাহাঁটি করলাম। সেই কারণে নিজের শরীরটাও অনেকটা বেটার লাগছে, অনেকটা ভালো লাগছে। মনে হচ্ছে ১ সপ্তাহ পরে অনেক ভালোভাবে আমি নিঃশ্বাসটা নিতে পারছি। তো এই রকম কষ্ট যাদের, তাদের যে কী কষ্ট সেটা যার আছে সে ছাড়া আর কেউ বলতে পারবে না। তো আজকে একটু পুঁইশাক পাতার বড়া করব, যেহেতু নিজের শরীরটাও খুব ভালো লাগছে, মনটাও বেশ ভালো আছে উপর থেকে ঘুরে আসার পর। তো ছাদের থেকে আমি পুঁইশাক পাতাগুলো নিয়ে আসছি আর পুঁইশাক পাতাগুলো দিয়ে আজকে একটু পুঁইশাকের বড়া করব। আর পাতাগুলো আমি আগে থেকে এনে সুন্দর করে ধুয়ে নিচ্ছি কোটার আগে, কেননা ধোয়ার আগে কুটলে সে জিনিসটা আমার কাছে ভালো মনে হয় যে ভালো পরিষ্কার হয়েছে। তো সে কারণে আমি কোটার আগে সুন্দর করে ধুয়ে নিলাম। আর এবার হচ্ছে এটা ভালো করে একটু কুচি কুচি করে নেব। প্রথমে আগে একটার ভিতরে একটা করে পাতা ঢুকিয়ে মুড়িয়ে নিচ্ছি, নিয়ে এবার এটা হচ্ছে কুচি কুচি করে নিচ্ছি। আর এটা যখন চটকাবো তখন কিন্তু হালকা হালকা ভেঙে যাবে। আর আমি এই পুঁইশাক পাতার বড়ায় যেগুলো ব্যবহার করছি সেটা হচ্ছে ১ কাপ মতো চালের গুঁড়া। ১ কাপ বলতে খুব কম, ছোট্ট একটা আমার কাপ আছে, যেটা ১ চামচ বলতে পারেন, ১ টেবিল চামচ। ১ টেবিল চামচ চালের গুঁড়া, ১ টেবিল চামচ মতো আটা, আর সামান্য একটু হাফ চা চামচ মতো বেকিং পাউডার, আর হচ্ছে লবণ, ওটার ভিতরে একটু ঝালের গুঁড়া। আর যদি আপনারা চান যে কোনো চাট মশলা দিতে তো দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট আসে। আর চালের গুঁড়াটা দিলে যেটা হবে যে খুব দারুণ মচমচে হবে। আর এখানে দিয়ে দিয়েছি কাঁচা ঝাল, দিয়ে একসাথে সবগুলো মিক্সড করে মাখিয়ে নেব। তবে চালের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করতে হবে, কেননা চালের গুঁড়াটা দিলে খুব দারুণ আর কি মচমচে হয় এবং বেশ খানিকক্ষণ মানে ১ ঘন্টা মতো একটু মচমচে থাকেই। তো এটা আবার হচ্ছে যেটা ফ্রাই করতে হবে সেটা কিন্তু একটু ডুবো তেলেই ফ্রাই করতে হবে। আর এটা চামচ দিয়ে চটকালে হবে না, এটা হাত দিয়ে সুন্দর করে এভাবে মথে নিতে হবে। আর হাতটা দিয়ে সুন্দর করে মাখালে কী হবে যে এটা সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে এবং একটার সাথে আরেকটা কিন্তু লেগে থাকবে না। আর এটা যেহেতু বেকিং সোডা দিয়েছিলাম সেটাও খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। তো আমি তেলটা গরম হয়ে গেছে, এবার হচ্ছে চামচের সাহায্যে আমি একটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, বড়ার মতো করে তুলে নিব। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল।
কথাটা আগে থেকে বলছি, কারণ আমি এটা ভাজার পরে আমি যখন একটু পানি নিতে আসছিলাম, আমি যেয়ে দেখি এই প্লেটটা খালি হয়ে গেছে। তো কতটুকু কেমন হয়েছে সেটা তো আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না, তো সে কারণে আমি এই কথাটা আগে থেকেই বলে দিচ্ছি। তো আমার আজকের ভিডিওটা এই পর্যায়ে শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যায়ে। আল্লাহ হাফেজ।